আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেপিপি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি সহকারী শিক্ষক শাহনাজ শারমিন সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ক তৃতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, আশা করি ক্লাসটি তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে। আমরা জানি যে সমস্ত জীবদেহ, উদ্ভিদ এবং প্রাণী কোষ দ্বারা গঠিত, আর এই কোষ হচ্ছে জীবের গঠন এবং কার্যিক একক। ইট দিয়ে যেমন দেয়াল বানাতে আমরা দেখেছি যে একটি ইট আরেকটি ইটের উপর সাজিয়ে একটি দেয়াল নির্মাণ করা হয়, ঠিক তেমনি একটির উপর একটি কোষ সাজিয়ে একটি জীবদেহ গঠিত হয়। অর্থাৎ কোষ হচ্ছে জীবের গঠন একক। ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে প্রথম কোষ আবিষ্কার করেন। তিনি প্রথমে যে কোষটি আবিষ্কার করেছিলেন, তিনি প্রথমে দেখেছিলেন যে বোতলের সিপি পরীক্ষা করে মৌচাকের ন্যায় কতগুলো বক্স পরপর সাজানো দেখতে পান। এগুলোকে তিনি কোষ নাম দেন, তবে এগুলো ছিল মৃত। আর জীবন্ত কোষে প্রোটোপ্লাজম থাকে। এই কোষ বিভিন্ন ধরনের হতে পারে, জীবকোষের প্রকারভেদ। নিউক্লিয়াসের উপস্থিতি বা অনুপস্থিতির ভিত্তিতে কোষকে দুই ভাগে ভাগ করা হয়, যথা আদি কোষ এবং দ্বিতীয়টি হচ্ছে প্রকৃত কোষ। আদি কোষের নিউক্লিয়াস কোনো আবরণী দ্বারা আবদ্ধ নয়, যেমন ব্যাকটেরিয়া। প্রকৃত কোষের নিউক্লিয়াসে আবরণ থাকে। প্রকৃত কোষকে আবার তাদের কাজের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়েছে, যথা দেহকোষ এবং জনন কোষ। দেহকোষ দেহের গঠন ও বৃদ্ধিতে অংশগ্রহণ করে। দেখা গেছে যে এই দেহকোষ বিভাজনে জীবদেহ বৃদ্ধি পায়। জনন কোষের কাজ হলো জীবের প্রজননে অংশ নেয়া, অর্থাৎ প্রজনন কাজে সাহায্য করছে এই জনন কোষ। এখন আমরা দেখব কোষের আকার। জীবের দেহে বিভিন্ন আকার আকৃতির কোষ দেখা যায়, যেমন গোলাকার, ডিম্বাকার, আয়তাকার ইত্যাদি ধরনের। সাধারণত এসব কোষ এতই ক্ষুদ্র যে এদেরকে খালি চোখে দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। তবে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এই কোষগুলোকে খুব ভালোভাবে অর্থাৎ স্পষ্টভাবে দেখা যায়। শিক্ষার্থীরা, প্রথমেই বলা হয়েছে জীবদেহের গঠন ও কাজের একক হচ্ছে এই কোষ। এখানে উদ্ভিদ এবং প্রাণী দুটি কোষের চিত্র দেখানো হয়েছে। এখানে আমরা কোষের বিভিন্ন অংশগুলো নিয়ে আলোচনা করব। চিত্রগুলো সবাই ভালো করে খেয়াল করো এবং বাসায় এগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে এবং চিহ্নিতকরণ করবে। প্রথমেই দেখো, এটি হচ্ছে উদ্ভিদ কোষ। এই উদ্ভিদ কোষে কোষ প্রাচীর রয়েছে, যা প্রাণী কোষে নেই। কোষঝিল্লি, এটা উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষেই বিদ্যমান। মাইটোকন্ড্রিয়া, এটি উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষে রয়েছে। সেন্ট্রোসোম, এটি শুধু প্রাণী কোষে রয়েছে, যা উদ্ভিদ কোষে নেই। এই সেন্ট্রোসোমের ভিতরে দুটি গোলাকার বস্তু দেখা যাচ্ছে, এগুলিকে বলা হচ্ছে সেন্ট্রিওল। গলজি বস্তু, উভয় কোষেই এই গলজি বস্তু অবস্থিত। নিউক্লিয়ার আবরণী, অর্থাৎ এখানে যে গোলাকৃত অংশটা রয়েছে পুরোটা হচ্ছে নিউক্লিয়াস। উদ্ভিদ এবং প্রাণী কোষে উভয় কোষেই রয়েছে। এই নিউক্লিয়াস হচ্ছে কোষের প্রাণকেন্দ্র। এই নিউক্লিয়াসকে আবরণী দ্বারা আবৃত করে রাখে, এক ধরনের আবরণ আবৃত করে রাখে, এটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার আবরণ। এই নিউক্লিয়াসের ভিতর গোলাকৃতি একটি বস্তু দেখা যায়, এটাকে বলা হচ্ছে নিউক্লিওলাস। ক্রোমোজোম, নিউক্লিয়াসের ভিতরে সূক্ষ্ম সুতার মতো কিছু বস্তু দেখা যাচ্ছে, সবাই খেয়াল করো। এই সূক্ষ্ম সুতার মতো বস্তুটি হচ্ছে ক্রোমোসোম বা ক্রোমাটিন তন্তু। অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, যা উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষেই রয়েছে। এটি খেয়াল করো সবাই, এই যে সিঁড়ির ধাপের মতো কিছু জালিকা রয়েছে, এর মাঝে আবার কিছু দানাদার বস্তু রয়েছে, এই কারণে এগুলিকে বলা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। এছাড়াও এখানে দানাদার বস্তু ছাড়াও কিছু জালিকা রয়েছে, সেগুলিকে বলা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। কোষে উভয় কোষেই আমরা কোষ গহ্বর দেখতে পাচ্ছি,
সাধারণত উদ্ভিদ কোষে খুব বড় ধরনের একটি কোষ গহ্বর দেখা যায়, কিন্তু প্রাণী কোষে কোষ গহ্বর নেই বললেই চলে। যদিও দেখা যায় তবে সেটা খুবই ক্ষুদ্র হয়ে থাকে। ক্লোরোপ্লাস্ট, এটি শুধু উদ্ভিদ কোষেই বিদ্যমান, যা প্রাণী কোষে কখনোই দেখা যায় না। এই ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ বর্ণের, যার সাহায্যে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে থাকে। তাহলে এই চিত্র দুটি হচ্ছে অণুবীক্ষণ যন্ত্রে দেখা প্রাণী এবং উদ্ভিদ কোষ, যে কারণে এগুলোকে এত স্পষ্টভাবে বোঝা গিয়েছে। এখন শিক্ষার্থীরা খেয়াল করো, কোষের প্রধান অংশগুলো আমরা এখানে অংশগুলো দেখিয়েছি। এই প্রধান অংশগুলো কী কী ভাগে ভাগ হয়েছে এটা আবার আলোচনা করছি। তাহলে একটি কোষের দুটি অংশ রয়েছে প্রধানত, একটি হচ্ছে কোষ প্রাচীর আর একটা হচ্ছে প্রোটোপ্লাজম। এই কোষ প্রাচীর শুধু উদ্ভিদ কোষেই বিদ্যমান। প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজমে তিনটি অংশ রয়েছে, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। আর সাইটোপ্লাজমের আবার তিনটি অংশ রয়েছে, প্লাস্টিড, কোষ গহ্বর, মাইটোকন্ড্রিয়া। এখন আমরা কোষের এই বিভিন্ন অংশগুলো নিয়ে, কোষ প্রাচীর সহ বিভিন্ন অংশগুলো আলোচনা করব। শিক্ষার্থীরা খেয়াল করো, এই হচ্ছে কোষের কোষ প্রাচীর। এটি শুধু উদ্ভিদ কোষে দেখা যাবে, প্রাণী কোষে নেই। এটি জড় পদার্থের তৈরি। কোষ প্রাচীরটি জড় পদার্থ দিয়ে তৈরি। কোনো কোনো কোষের প্রাচীরে ছিদ্র থাকে, এদেরকে কূপ বলা হয়। এই কোষ প্রাচীর কোষের আকৃতিটাকে দান করে এবং ভিতরের এবং বাইরের যে তরল পদার্থ আছে সেটার চলাচলও নিয়ন্ত্রণ করে। এরা ভিতরের যে অংশগুলো আছে সব অংশগুলোকে রক্ষা করছে। এরপর রয়েছে আমাদের প্রোটোপ্লাজম। কোষ প্রাচীরের ভিতরের এই যে কোষ প্রাচীর রয়েছে, এই কোষ প্রাচীরের ভেতরের যে পাতলা যে ঝিল্লি পর্দা বেষ্টিত জেলির ন্যায় থকথকে তরল বস্তুটিকে প্রোটোপ্লাজম বলে। এটি প্রাণী কোষে রয়েছে। এই ঝিল্লি দ্বারা আবৃত থকথকে তরল যে বস্তুগুলো আছে সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। একে জীবনের ভিত্তি বলা হয়। এর তিনটা অংশ আমরা আগে দেখেছি, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। এখন আসো আমরা কোষ ঝিল্লি নিয়ে আলোচনা করি। তাহলে সম্পূর্ণ প্রোটোপ্লাজমকে ঘিরে, এই সম্পূর্ণ প্রোটোপ্লাজমকে ঘিরে নরম যে পর্দাটা দেখা যাচ্ছে, এটা শুধু উদ্ভিদ কোষের ক্ষেত্রে নয়, প্রাণী কোষের ক্ষেত্রেও নরম যে পর্দাটা দেখা যায়, এই পর্দাটাই হচ্ছে কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন। এটি কোষের ভিতরের এবং বাইরের মধ্যে পানি, খনিজ পদার্থ ও গ্যাসের চলাচলকে নিয়ন্ত্রণ করছে। এখন আসো সাইটোপ্লাজম। প্রোটোপ্লাজম থেকে সাধারণত এই যে প্রোটোপ্লাজম থেকে যদি নিউক্লিয়াসটাকে আমরা বাদ দিই, তাহলে দেখা যাবে যে অর্ধতরল বস্তুটা থাকবে, যে অর্ধতরল বস্তুটা আছে সেটাই হচ্ছে আমাদের সাইটোপ্লাজম, কোষের সাইটোপ্লাজম। এর প্রধান কাজ কোষের ভিতরে যে আরও ক্ষুদ্র ক্ষুদ্র যে অঙ্গাণুগুলো রয়েছে এগুলোকে ধারণ করা। এখন আমরা সেই অঙ্গাণু নিয়ে আলোচনা করব। কি কি রয়েছে দেখো, প্লাস্টিড, কোষ গহ্বর, মাইটোকন্ড্রিয়া। প্লাস্টিড, এটি আমরা দেখছি যে এটি শুধু উদ্ভিদ কোষে দেখা যাচ্ছে, কিন্তু প্রাণী কোষে কোনো প্লাস্টিড নেই। এখানে প্লাস্টিডের আবার তিন ধরনের হয়ে থাকে। প্লাস্টিডটা তিন ধরনের হয়ে থাকে। এক ধরনের প্লাস্টিড হচ্ছে সবুজ বর্ণের, আরেকটি প্লাস্টিড হচ্ছে বিভিন্ন বর্ণ ধারণ করে, আরেক ধরনের যেটি প্লাস্টিড রয়েছে সেটা হচ্ছে বর্ণহীন। সাধারণত উদ্ভিদের বর্ণহীন অংশ যেমন মূলে এই প্লাস্টিডটা দেখা যায়। আর এছাড়া বিভিন্ন ধরনের ফুল ফল, বিভিন্ন রঙের যে ফুল ফলগুলো আছে বিভিন্ন বর্ণ ধারণ করছে সবুজ ছাড়া, সেগুলো হচ্ছে আরেক ধরনের প্লাস্টিড, এগুলিকে আমরা ক্রোমোপ্লাস্ট বলে থাকি। আর এছাড়া ক্লোরোপ্লাস্ট যেটা, সেটা হচ্ছে সবুজ বর্ণের। এটা উদ্ভিদের খাদ্য তৈরিতে সাহায্য করছে এবং সমস্ত জীব উদ্ভিদের এই খাদ্যের উপর নির্ভরশীল। তাই প্লাস্টিডটা হচ্ছে উদ্ভিদের একটা অনন্য বৈশিষ্ট্য। সাধারণত প্লাস্টিডের প্রধান কাজটাই হচ্ছে খাদ্য তৈরি করা। এছাড়া রঙিন প্লাস্টিডগুলো বিভিন্ন অঙ্গকে রঙিন করে আকর্ষণীয় করে। আর বর্ণহীন যে প্লাস্টিডটা আছে সেটা খাদ্য সঞ্চয় করে। কোষ গহ্বর, শিক্ষার্থীরা এটিও সাইটোপ্লাজমেরই একটা অংশ। যদি আমরা পেঁয়াজের একটা কোষ পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাবো যে এই কোষের মধ্যে একটা বৃহৎ ফাঁকা জায়গা রয়েছে। এই ফাঁকা জায়গাটাই হচ্ছে কোষ গহ্বর। নতুন কোষের কোষ গহ্বর সাধারণত ক্ষুদ্র বা অনুপস্থিত থাকতে পারে, কিন্তু
একটা পরিণত কোষ গহ্বর, উদ্ভিদ কোষের যে কোষ গহ্বরটা রয়েছে, পরিণত উদ্ভিদ কোষের কোষ গহ্বরটি বেশ বড় হয়। উদ্ভিদ কোষে অবশ্যই কোষ গহ্বর থাকে, আর একটি প্রাণী কোষে, আমরা আগেই বলেছি প্রাণী কোষে কোষ গহ্বর থাকে না, আর যদিও থাকে তবে সেটা খুব ক্ষুদ্র হয়ে থাকে। এই কোষ গহ্বরগুলো এক ধরনের রস ধারণ করে। এই রসটাকে বলা হচ্ছে কোষ রস। কোষ গহ্বর উদ্ভিদ কোষের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, বিশেষ করে উদ্ভিদ কোষের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, কারণ এই গহ্বরটি বেশ বড় হয়ে থাকে। শিক্ষার্থীরা, এই হচ্ছে মাইটোকন্ড্রিয়া। একে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয়, কারণ এই অঙ্গাণুর অভ্যন্তরে শক্তি উৎপাদনের প্রায় সকল বিক্রিয়া ঘটে থাকে। এরা দেখতে দণ্ডাকার হতে পারে, বৃত্তাকারও হতে পারে বা তারকাকারও হতে পারে। এরা 2 স্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত থাকে। এখানে 2টা স্তর ঝিল্লি থাকবে। দেখা যাচ্ছে যে বাইরের স্তরটা খুব মসৃণ, কিন্তু ভিতরের স্তরটি ভাঁজযুক্ত। ভিতরে যে স্তরটা রয়েছে এটা ভাঁজযুক্ত একটি স্তর। তাহলে বাইরের স্তরটা হচ্ছে মসৃণ এবং ভেতরের স্তরটা ভাঁজযুক্ত। এই ভাঁজযুক্ত স্তরের ভিতরে কিছু গোলাকার বস্তু দেখা যায়। এছাড়া এটার ভিতরে যে তরল পদার্থ রয়েছে সেটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। এই মাইটোকন্ড্রিয়া প্রধান কাজ শ্বসন প্রক্রিয়ায় সাহায্য করে শক্তি উৎপন্ন করা, আর এই কারণে মাইটোকন্ড্রিয়াকে বলা হচ্ছে কোষের শক্তির আধার বা শক্তির ঘরও বলা হয়ে থাকে। শিক্ষার্থীরা, এই হচ্ছে নিউক্লিয়াস, যাকে কোষের প্রাণকেন্দ্র বলা হয়। প্রোটোপ্লাজমের মধ্যে ভাসমান গোলাকার ঘন বস্তুটি হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস কোষের সকল শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে। নবীন কোষে এদের অবস্থান কোষের কেন্দ্রে। পরিণত কোষে এদের স্থান পরিবর্তন হতে পারে। এরা গোলাকার, তবে কখনো কখনো উপবৃত্তাকার বা নলাকারও হতে পারে। কোনো কোনো কোষে আবার নিউক্লিয়াস থাকে না। একটা নিউক্লিয়াসের প্রধানত 4টা অংশ: নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, ক্রোমোসোম বা ক্রোমাটিন দানা, আর একটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। আর নিউক্লিয়ার রন্ধ্র হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেনেরই একটি অংশ। নিউক্লিয়ার মেমব্রেনে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র দেখা যায়, এগুলোটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। তাই একটা নিউক্লিয়াসের প্রধান অংশ হচ্ছে 4টি। খেয়াল করো শিক্ষার্থীরা, নিউক্লিয়ার মেমব্রেন, এটি নিউক্লিয়াসকে ঘিরে রাখে। এই আবরণী সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে ভিতরের বস্তুগুলোকে আলাদা করে রাখে। এই নিউক্লিয়াসের বাইরে যে সাইটোপ্লাজম আছে কোষের মধ্যে, সেগুলো থেকে নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়াসের ভিতরে যে বস্তুগুলো আছে সেগুলোকে আলাদা করে রাখছে। একই সাথে এটি তরল পদার্থের চলাচলও নিয়ন্ত্রণ করছে এই ছিদ্রের মাধ্যমে। এরপরে আসো নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম হচ্ছে নিউক্লিয়াসের ভিতরের যে তরল এবং অস্বচ্ছ যে পদার্থটি রয়েছে, এটি হচ্ছে নিউক্লিওপ্লাজম। এর মধ্যে ক্রোমাটিন তন্তু, এই ক্রোমোসোম বা ক্রোমাটিন তন্তু এবং নিউক্লিওলাস ভাসমান অবস্থায় থাকে। নিউক্লিওলাস, নিউক্লিয়াসের ভিতরে বিন্দু ন্যায় অতি ক্ষুদ্র যে অঙ্গাণুটিকে ক্রোমাটিন তন্তুর সাথে লেগে থাকে, এই ক্রোমাটিন তন্তুর সাথে যে অঙ্গাণুটা, গোলাকার অঙ্গাণুটা লেগে থাকবে, এটি হচ্ছে নিউক্লিওলাস। এখন আসো ক্রোমাটিন তন্তু। নিউক্লিয়াসের ভিতরে এই ক্রোমাটিন তন্তুগুলি কুণ্ডলী পাকানো বা খোলা অবস্থায় রয়েছে। এটা জীবের বৈশিষ্ট্য বহন করে পরবর্তী প্রজন্ম নিয়ে যায়, অর্থাৎ বাবা মার বৈশিষ্ট্য সন্তানের মধ্যে যে পরিবাহিত হচ্ছে এই ক্রোমোজোমের মাধ্যমে। এরা কোষের বৃদ্ধি বা যে কোনো ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে। অর্থাৎ একটি কোষের যে নিউক্লিয়াস রয়েছে, এই নিউক্লিয়াসটি কোষের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা পালন করে। শিক্ষার্থীরা, অঙ্গাণুগুলো বিভিন্ন আলোচনার প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে এই উদ্ভিদ এবং প্রাণী কোষের মধ্যে বেশ কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। এই পার্থক্যের বিষয়গুলো সবাই খেয়াল করো। প্রথমটি হচ্ছে কোষ প্রাচীর। আমরা আগেই দেখেছি যে কোষ প্রাচীর উদ্ভিদ কোষে আছে কিন্তু প্রাণী কোষে নেই। চিত্রটা খেয়াল করো সবাই, এই কোষ প্রাচীর উদ্ভিদ কোষে আছে কিন্তু প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর নেই। এরপরে রয়েছে কোষ গহ্বর, যেটা উদ্ভিদ কোষে আছে এবং এটি খুব বড় ধরনের। খেয়াল করো, কোষ গহ্বরটি খুব বড় থাকে, আর প্রাণী কোষের ক্ষেত্রে নেই, আর থাকলেও খুবই ক্ষুদ্র। খেয়াল করো, খুবই ক্ষুদ্র, যদিও থাকে সেটি খুব ক্ষুদ্র হয়ে থাকে। এরপর আসো প্লাস্টিড।
প্লাস্টিডের এখানে শুধু ক্লোরোপ্লাস্ট দেখানো হয়েছে, যেটা সবুজ বর্ণের, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ শর্করা জাতীয় খাদ্য তৈরি করছে উদ্ভিদ এই ক্লোরোপ্লাস্টের সাহায্যে। এটা উদ্ভিদ কোষে আছে, ঠিক আছে, কিন্তু প্রাণী কোষে নেই। এর আগেও আমরা দেখেছি যে প্লাস্টিডের বর্ণনায় যে এখানে বিভিন্ন বর্ণের প্লাস্টিড হয়ে থাকে। যদি এই প্লাস্টিডগুলো প্রাণী কোষে থাকতো তাহলে আমরা প্রাণীরা বিভিন্ন বর্ণ ধারণ করতাম এবং আমাদেরকে মনে হয় খুব সুন্দর লাগতো, আমার কাছে তাই মনে হচ্ছে। যেহেতু প্লাস্টিড নেই সেজন্য প্রাণীরা বর্ণহীন হয়ে থাকে। সেন্ট্রোসোম, খেয়াল করো, এই সেন্ট্রোসোম শুধু প্রাণী কোষে রয়েছে, যা উদ্ভিদ কোষে বিদ্যমান নয়। অর্থাৎ সেন্ট্রোসোম উদ্ভিদ কোষে নেই কিন্তু প্রাণী কোষে আছে। নিউক্লিয়াস, নিউক্লিয়াসটা উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষেই রয়েছে, তবে এদের অবস্থানের কিছুটা পার্থক্য রয়েছে। দেখা যায় যে নিউক্লিয়াস উদ্ভিদ কোষের যেহেতু কোষ গহ্বরটি অনেক বড়, এই জন্য এটি কোষের এক প্রান্তে অবস্থান করছে। আর যেহেতু এখানে কোষ গহ্বরগুলো খুব ছোট, এই জন্য এই নিউক্লিয়াসটা, প্রাণী কোষের নিউক্লিয়াস কোষের কেন্দ্রে অবস্থান করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই হয়। তাহলে কোষের এক পাশে অবস্থান করছে উদ্ভিদ কোষে, আর প্রাণী কোষের কেন্দ্রে অবস্থান করে। শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ কোষ কি এটা জেনেছি এবং তোমাদের উদ্ভিদ এবং প্রাণী কোষের বিভিন্ন অংশগুলো চিহ্নিত করে দেখিয়েছি। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। এবং এই আলোচনার প্রেক্ষিতে দেখা গেছে যে আমরা উদ্ভিদ এবং প্রাণী কোষের কিছু পার্থক্যও পেয়েছি। এখন আমরা জীব দেহে এই যে কোষের ভূমিকা, এই ভূমিকাটা নিয়ে আলোচনা করব। জীবদেহে কোষের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত আমরা দেখি যে কতগুলি কোষ একত্রিত হয়ে যখন একই ধরনের কাজ করে তখন তাকে কলা বা টিস্যু বলে। এই কোষগুলো কি করছে? একত্রিত হয়ে একটা কলা বা টিস্যু গঠন করছে। আবার বিভিন্ন ধরনের কলা মিলে একটি তন্ত্র বা অঙ্গ প্রত্যঙ্গ গঠন করে। এই কলা বা টিস্যুগুলো মিলাই কি করছে? আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গঠন করছে। সেই ক্ষেত্রে এই যে অঙ্গ প্রত্যঙ্গ গঠন করছে সেক্ষেত্রে কোষের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এর মধ্যে প্রথমে আমরা আলোচনা করি বিভিন্ন ধরনের কলা গঠন। এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো কোষ, আগেই বলা হয়েছে, সম্মিলিত হয়ে একটা কলা বা কলাতন্ত্র গঠন করে। এই ক্ষেত্রে কলায় অবস্থিত সকল কোষ এক ধরনের কাজ করে, যেমন পরিবহন, ভারসাম্য রক্ষা করা, দৃঢ়তা প্রদান করাই হচ্ছে এদের প্রধান কাজ। এছাড়াও দেখা যায় যে জীবের বিভিন্ন অঙ্গ গঠন। খেয়াল করো শিক্ষার্থীরা, বিভিন্ন ধরনের কোষ ও কলা মিলিত হয়ে জীবদেহের অঙ্গ প্রত্যঙ্গ গঠন করে, যেমন উদ্ভিদের ক্ষেত্রে মূল, কাণ্ড, পাতা, ফুল ইত্যাদি। আবার প্রাণীর ক্ষেত্রে দেখা যায় যে চোখ, কান, মুখ, হাত, পা থেকে শুরু করে হৃৎপিণ্ড, ফুসফুস, বৃক্ক, যকৃৎ, প্লীহা ইত্যাদি প্রাণীর বিভিন্ন অঙ্গ গঠন করে থাকে। জীবের দেহ গঠন, জীবের দেহ গঠনের ক্ষেত্রে কোষের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ক্ষুদ্র কোষ থেকে জীবের দেহর সৃষ্টি হয়, ক্রমশ এই কোষ থেকে জীবদেহে বৃদ্ধি ঘটে। অর্থাৎ কোষ অনবরত বিভাজনের মাধ্যমে আমাদের দেহের বৃদ্ধি ঘটাচ্ছে, অর্থাৎ জীবদেহের বৃদ্ধি ঘটাচ্ছে। খাদ্য উৎপাদন, আমরা জানি যে সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে থাকে। এই খাদ্য উদ্ভিদ তার নিজের প্রয়োজনেও ব্যবহার করছে, আবার সমস্ত প্রাণীকুল এই খাদ্যের উপরে নির্ভরশীল। তাহলে দেখা যায় সবুজ উদ্ভিদ কী করছে? খাদ্য উৎপাদন করতে পারছে। এবং সবুজ উদ্ভিদে ক্লোরোপ্লাস্ট নামক যে প্লাস্টিড থাকে, এই প্লাস্টিডের সূর্যালোকের উপস্থিতিতে পানি ও কার্বন ডাইঅক্সাইডের সমন্বয়ে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। শক্তি উৎপাদন, জীবের জীবন ধারণের জন্য শক্তি প্রয়োজন হয়, আর এই যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরি করছে, সেই খাদ্য থেকে জীব শক্তি পায়। খাদ্য ও পানি সঞ্চয়, কিছু কিছু উদ্ভিদের কোষ পানি সঞ্চয় করে রাখে, আবার কোনো কোনো কোষ খাদ্য মজুত করে, যেমন ফণী, মনসা, আলু ইত্যাদি। উদ্ভিদের আরেকটি প্রয়োজনীয় কাজ হচ্ছে কোষের প্রয়োজনীয় উৎসেচক ও রস নিঃসরণ। এটা উদ্ভিদ এবং প্রাণী উভয় ক্ষেত্রেই খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রাণীতে এক ধরনের কোষ দেখা যায় যার কাজ হলো প্রয়োজনীয় উৎসেচক ও বিভিন্ন ধরনের রস নিঃসরণ করা, যেমন পিত্তরস, ইনসুলিন, জারক রস ইত্যাদি। এই রসগুলো কোষ ধারণ করে থাকে, রসগুলো কোষ নিঃসরণ করে থাকে। শিক্ষার্থীরা,
তাহলে আশা করি আজকে কোষ অধ্যায় নিয়ে যা বুঝিয়েছি তোমরা বুঝতে পেরেছো, এবং যেগুলো বোঝানো হয়েছে এগুলো তোমরা ভালো করে ক্লাসটা খেয়াল করবে এবং এগুলো বাসায় বেশি করে অবজেক্টিভগুলো বাসায় প্র্যাকটিস করবে এবং চিত্রগুলো নিজের হাতে এঁকে প্র্যাকটিস করবে। তাহলে আজ এই পর্যন্তই রাখি, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।